আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে প্রথম অধ্যায় আছে, মানে একেবারে শুরু থেকে আসলে শুরু করব। তো চলো আমরা দেখে আসি এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এখানে আসলে আমরা কোন বিষয়গুলো পড়ব এবং এখানে কোন অধ্যায়গুলো আছে। এবং এই যে বইটি দেখছো এটা হচ্ছে 2025 সালের আপডেট বই, এখান থেকেই তোমাদের পড়তে হবে। তো প্রথম অধ্যায় কি আছে আমরা একটু দেখি। প্রথম অধ্যায়ে আমরা হচ্ছে যে মানে বেশ কয়েকটি অধ্যায় আছে, তার মধ্যে প্রথম অধ্যায় নিয়ে আজকে যেহেতু আলোচনা করব, আমাদের এই বইতে 6টি অধ্যায় আছে। তো প্রথম অধ্যায়ে হচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ, এরপরে দ্বিতীয় অধ্যায়, এরপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ। তো এই যে ভিডিও টিউটোরিয়াল আসছে সেখানে প্রত্যেকটি অধ্যায়েরই বিশ্লেষণ আমরা দেখব এবং সেই সাথে এইগুলোর যে অনুশীলনী আছে বা যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। তো চলো আমরা একেবারে প্রথম অধ্যায়ের একেবারে প্রথম অংশ দিয়ে শুরু করি, অর্থাৎ প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ। তো এখানে আসলে কি বলা হচ্ছে বা এই অধ্যায়টাতে আসলে কি বলা হচ্ছে, এখানে আমরা কিছু বিষয় সম্পর্কে হচ্ছে জানবো। তো কি কি বিষয় সেগুলো দেখো এবং এই অধ্যায় শেষে আমরা এগুলো বলতে পারবো, মানে এই বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবো। কি কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবদান বর্ণনা করতে পারবো, অর্থাৎ কারা এখানে অবদান রেখেছে, কারা কিভাবে কাজ করেছে সেগুলো বর্ণনা করব। বাংলাদেশে ই লার্নিংয়ের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, বাংলাদেশে ই গভর্নেন্সের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, বাংলাদেশে ই সার্ভিসের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, বাংলাদেশে ই কমার্সের গুরুত্ব বর্ণনা করতে পারবো, বাংলাদেশে কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্ভাবনা বিশ্লেষণ করতে পারবো, সামাজিক যোগাযোগ তথা যোগাযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। অনেক কিছু এখানে আছে। তো আমরা যখন এই যে ধাপে ধাপে এটা পড়ব, এরপরে আমরা এই জিনিসগুলো করতে পারবো। তো চলো আমরা একেবারে শুরু থেকে শুরু করি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আসলে কি জিনিস এবং এটা কীভাবে আসলো এবং বর্তমান সময়ে আসলে এটা কেন প্রয়োজন। তো প্রথমে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে 21 শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছাড়া আমরা চলতে পারি না। এবং খেয়াল করবে তোমরা, যার কাছে যত বেশি তথ্য আছে বা ইনফরমেশন আছে, যে যত বেশি প্রযুক্তির সাথে পরিচিত, যত বেশি ভালো প্রযুক্তি ব্যবহার করতে পারে, সেই বর্তমানে সবচেয়ে স্মার্ট বা সবচেয়ে জ্ঞানী বা কাজকর্মে এগিয়ে থাকে বা সব কিছুতে ভালো করতে পারে। তো আগে কিন্তু এরকম ধারণা ছিল না। আগে অন্যরকম একটি ধারণা ছিল যে আসলে তথ্য প্রযুক্তি লাগবে না, তথ্য প্রযুক্তির প্রয়োজন নেই, এরকম কিছু। কিন্তু এখন না, এখন বিষয়টা অন্যরকম। এখন হচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের লাগবে, এটা ছাড়া আমরা আসলে কোনো কিছুই বর্তমানে হচ্ছে করতে পারবো না। হ্যাঁ, আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি সেটা আমাদের প্রথমে আরেকটু জানতে হবে। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিটা হচ্ছে যে আমরা যে প্রযুক্তি আছে, যে টেকনোলজি, সেই টেকনোলজির মাধ্যমে আমরা কি করব? টেকনোলজির মাধ্যমে আমরা আমাদের যত ধরনের ইনফরমেশন আছে, যত ধরনের কাজকর্ম আছে, সব আমরা করতে পারবো। আর এই টেকনোলজি বা প্রযুক্তি হচ্ছে আমাদের ইন্টারনেট, আমাদের ওয়েবসাইট, আমাদের সোশ্যাল মিডিয়া, তারপর ইন্টারনেটের মাধ্যমে আমরা যত ধরনের কাজকর্ম করি এবং একই সাথে যত ধরনের ডিভাইস আছে আমাদের, যেমন মোবাইল আছে, কম্পিউটার, ল্যাপটপ বা ডেস্কটপ হতে পারে বা আইপড হতে পারে, যত ধরনের টেকনোলজিক্যাল জিনিসপত্র আছে সব কিছুই হচ্ছে আমরা এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার জন্যই হচ্ছে আমরা কাজে লাগাই। তো এখন তোমাদের প্রথমে যেটা করতে হবে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে এবং এরপরে কিছু ব্যক্তি আছে যাদের সম্পর্কে জানতে হবে। তো তোমরা উপরের অংশটুকু একটু রিডিং পড়ে নিবে এবং এখান থেকে হচ্ছে যে একটু আইডিয়া নিবে যে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রযুক্তি সম্পর্কে এখানে কী বলা হয়েছে। আচ্ছা, দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, এই জিনিসটা আমাদের হচ্ছে যে একটু মাথায় রাখতে হবে যে কারা এটার বিকাশে আসলে কাজ করেছিল। আচ্ছা, তো প্রথমে আমরা হচ্ছে যে একেবারে শুরু থেকে শুরু করব, যেটা হচ্ছে আধুনিক কম্পিউটারের বিকাশ বা এটা চালু হয় বা প্রচলন শুরু হয় চার্লস ব্যাবেজের
না মানে সে যখন ছিল তখন, এবং আধুনিক কম্পিউটারের জনকই হচ্ছে কিন্তু আমাদের এই যে চার্লস ব্যাবেজ। তার জন্ম এবং মৃত্যু বা তার জীবনকাল ছিল হচ্ছে 1791 থেকে 1871 সাল। ইংরেজ প্রকৌশলী ছিলেন এবং গণিতবিদ ছিলেন। অনেকে তাকে আধুনিক কম্পিউটারের জনক বলেন, এটা আমরা জানি। তিনি তৈরি করেছিলেন ডিফারেন্স ইঞ্জিন। তো 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়। দেখা যায় এটি সঠিকভাবে কাজ করছে এবং পরবর্তীতে তিনি অ্যানালিটিক্যাল নামে একটি গণনা যন্ত্র পরিকল্পনা করেন। ওকে, আচ্ছা। তো এখানে যেটা দেওয়া আছে যে তার সাথে আরও আরেকজন বা কোঅপারেট করে কাজ করেছিলেন, যে তারও ধারণাটাকে আরও কীভাবে কাজে লাগানো যায় সেটার জন্য কাজ করেছিলেন অ্যাডা, মানে লর্ড বায়রন, একজন কবি। তার হচ্ছে যে কন্যা অ্যাডা ল্যাভলেস। তিনি হচ্ছে যে বিজ্ঞান এবং গণিতে আগ্রহী হয়ে ওঠে এবং বিভিন্ন রকম প্রোগ্রামিং বা এই ধরনের কাজকর্ম করতে থাকেন। এইসব করতে করতে তার হচ্ছে যে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, এখানে আসলে আমাদের কিছু কাজ করা দরকার, যেটা দিয়ে আমরা কি করতে পারি, যে একটা কিছু তৈরি করতে পারি যেটা আমাদের প্রোগ্রামিংয়ে সাহায্য করবে, মানে কম্পিউটার রিলেটেড বিষয় আর কি। হ্যাঁ, আচ্ছা। এরপরে হচ্ছে যে আরও কিছু ব্যক্তি আসে যে আসলে এখান থেকে প্রোগ্রামিংটা হচ্ছে শুরু হতে থাকে এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কম্পিউটারের ধারণা আসতে থাকে। এরপরে হচ্ছে যে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, যিনি একজন বিজ্ঞানী ছিলেন বিখ্যাত, তিনি হচ্ছে যে তড়িৎচুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন। এবং এই যে বলের ধারণা, মানে তড়িৎচুম্বকীয় বল, এটা হচ্ছে যে বিনা তারে বা তার ছাড়া বার্তা প্রেরণের একটা সম্ভাবনা তৈরি করে, মানে এক স্থান থেকে অন্য স্থানে আমরা বার্তা প্রেরণ করতে পারি, এমন একটা কাজকর্ম তিনি করেন। তো এরপরে বিনা তারে বা তার ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় বার্তা প্রেরণে প্রথম সফল হন হচ্ছে বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। আচ্ছা, তো এরপরে কি হয় দেখো, ধাপে ধাপে কিছু বিষয় আসছে যেগুলো হচ্ছে যে আমরা আমাদের চারপাশে প্রতিনিয়ত দেখি। এরপরে বেতার তরঙ্গ ব্যবহার করে একই কাজ প্রকাশিত হয়। সর্বজনীন স্বীকৃতি পান হচ্ছে যে ইতালির হচ্ছে বিজ্ঞানী গুগলিয়েমো মার্কনি, যাকে রেডিওর আবিষ্কারক হিসেবে বলা হয়, কারণ তিনি প্যাটেন্টটা পেয়েছিলেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে 20 শতকে হচ্ছে তারপরে ইন্টারনেট প্রোটোকল বা ইন্টারনেটের দিকে মানুষজন আসতে থাকে। তারপরে হচ্ছে যে 1971 সালে আরপানেট নামে একটা কি বলবো এটাকে, যে একটা পত্রালাপের সূচনা করেন আমেরিকার প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিনসন। মানে এখানে হচ্ছে যে যেটা হয় যে তিনি ইমেইল চালুর একটা পদ্ধতি আবিষ্কার করেছিলেন ইন্টারনেট ব্যবহার করে। এরপরে হচ্ছে আসে মাইক্রোপ্রসেসর। এরপরে মাইক্রোপ্রসেসর এবং তার মানে যে স্টিভ জবস এবং তার দুই বন্ধু স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন অ্যাপল কম্পিউটার নামে একটা প্রতিষ্ঠান চালু করেন 1976 সালে। অ্যাপলের নাম আমরা সবাই জানি। প্রতিষ্ঠানটা বর্তমানে হচ্ছে যে সবচেয়ে মানে অন্যতম বৃহৎ বড় একটা প্রতিষ্ঠান। অ্যাপলের হাতেই পার্সোনাল কম্পিউটারে নানান পর্যায়ে বিকশিত হয়। এরপরে আবার হচ্ছে যে উইলিয়াম হেনরি বিল গেটস হচ্ছে যে ওইটাকে আমরা যেটাকে বলি আইবিএম বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম, উনি ওইটা নিয়ে কাজকর্ম করতে থাকেন। দেন হচ্ছে 1981 সালে এটা হচ্ছে আবার লঞ্চ হয়, মাইক্রোসফট, যেটা নামে আমরা সবাই চিনি। আচ্ছা, দেন 1989 সাল আসে। 1989 সালে টিমোথি জন বার্নাস লি, তিনি ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী ছিলেন। এইচটিটিপি বা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার একটা সিস্টেম চালু করেন, যেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে পরিচিত। বা ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর জনক বলে টিমোথি জন বার্নাস লিকেই বোঝানো হয়। ওনার মাধ্যমেই ইন্টারনেটটা সারা কি বলবো যে বিশ্বজুড়ে আসলে বিস্তার লাভ করে। এরপরে আসে হচ্ছে যে ফেসবুক, মানে সোশ্যাল মিডিয়াগুলো। সেটা হচ্ছে যে মার্ক জাকারবার্গের মাধ্যমে 2004 সালে তিনি এটাকে হচ্ছে প্রতিষ্ঠা করেন। তিনি মূলত হচ্ছে যে নিজেদের মানে বন্ধুদের মধ্যে কমিউনিটি তৈরি করার জন্য এটা তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীতে যেটা হয় যে এটা বড় আকারে তিনি লঞ্চ করেন এবং সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশে, মানে আমাদের দেশে আর কি, এটা হচ্ছে যে চালু হয়। এছাড়াও বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, যেমন টুইটার, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে পিন্টারেস্ট, তারপরে হচ্ছে যে লিঙ্কডইন আছে, স্ন্যাপচ্যাট আছে, হোয়াটসঅ্যাপ, অনেক কিছু। মানে এটা হচ্ছে যে এই ধারণাটা শুরুটা হয়েছিল এইভাবে আর কি, যে সোশ্যাল মিডিয়া নামেও একটা জিনিস হতে পারে এবং দেন সেটা আসলে কীভাবে তৈরি করা যায়। ওকে,
ফাইন, তাহলে আমরা এখান থেকে যেটা করব যে তথ্য প্রযুক্তিতে আসলে কারা কারা অবদান রেখেছে সেই ব্যক্তিগুলার নাম মনে রাখবো, তারা কী করেছে সেটা মনে রাখবো। তো এখানে প্রথমেই হচ্ছে যে চার্লস ব্যাবেজ, তারপরে হচ্ছে যে অ্যাডা লাভলেস এর কথা, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, এটা দেখে নিবে তোমরা, মানে শর্ট শর্ট করে নিবে। তারপর জগদীশচন্দ্র বসু, তারপরে আছে হচ্ছে গুগলিয়েলমো মার্কনি, এরপরে দেখবে রেমন্ড স্যামুয়েল টমলিনসন। এখানে কিছু অংশ আছে যেটা তোমরা পিক করলে সুন্দর একটা নোট তৈরি করতে পারবে। এরপরে স্টিভ জবস, তারপরে উইলিয়াম হেনরি বিল গেটস, এরপরে স্যার টিমোথি জন বার্নাস লি, এবং এরপরে হচ্ছে মার্ক জাকারবার্গ। ওকে, নেক্সটে যাই আমরা। নেক্সট লেসন হচ্ছে ই লার্নিং ও বাংলাদেশ। ই লার্নিংটা কি সেটা আমাদের প্রথমে একটু জানতে হবে। ই লার্নিং মানে হচ্ছে যে এটাকে আমরা হচ্ছে যে ইমেইল, যেরকম হচ্ছে ইলেকট্রনিক মেইল, সেরকম ই লার্নিং হচ্ছে ইলেকট্রনিক লার্নিং। কীরকম সেটা? ইন্টারনেট এবং কম্পিউটার ব্যবহার করে আমরা যে লার্নিংটা করি বা আমরা যে বিষয়টা শিখি সেটাই ই লার্নিং। যেমন তোমরা এই ভিডিওটা দেখছো ইউটিউবে, এটা একটা ই লার্নিং। তোমরা যদি কোনো কোর্স কিনে সেটা তোমাদের ল্যাপটপে বা কম্পিউটারে বা মোবাইলে দেখো, সেটা একটা ই লার্নিং। অথবা তোমরা যদি কোনো মানে লাইভ প্ল্যাটফর্ম অনলাইনে আর কি জয়েন করে ক্লাস করো, সেটা শিখো, সেটাও এক ধরনের ই লার্নিং। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা বাসায় বসেই ইন্টারনেট এবং কম্পিউটার ব্যবহার করে কোনো কিছু শিখতে পারবো, এটাই হচ্ছে আমাদের ই লার্নিং। ওকে, আচ্ছা, ই লার্নিং সম্পর্কে এখানে কিছু বর্ণনা দেওয়া আছে, তোমরা নিজেদের মতো করে হচ্ছে দেখে নিবে। ই লার্নিংয়ের অনেক বড় প্ল্যাটফর্ম আমাদের দেশে 10 মিনিট স্কুল আছে, তারপর বাইরের দেশে খান একাডেমি আছে, এছাড়াও আমাদের শিখো আছে, অনেক অনেক ই লার্নিং প্ল্যাটফর্ম আছে, বহুব্রি আছে। তারপর ওয়ার্ল্ড ওয়াইড বললে হচ্ছে যে মানে ইন্টারন্যাশনাল ইউডেমি আছে, কোর্সেরা আছে, স্কিল শেয়ার আছে, অনেক কিছু। আচ্ছা, সো এখানে তোমাদের এই জিনিসটা পড়তে হবে কেন, সেটা হচ্ছে যে এখানে একটি দলগত কাজ আছে যে শিক্ষার মান বৃদ্ধিতে ই লার্নিং কী ভূমিকা রাখতে পারে, এটা আলোচনা করে উপস্থাপন করতে হবে। তো কীভাবে করবে? এই যে শিক্ষার ক্ষেত্রে এইভাবে হচ্ছে কাজ করতে পারে। এখানে নিজের মতো করে বলে দিলাম, তোমরা তোমাদের মতো করে এটা হচ্ছে দেখে নেবে। নেক্সট হচ্ছে ই গভর্নেন্স অফ বাংলাদেশ। ই গভর্নেন্সটা কি? এটাও ওই ইলেকট্রনিক গভর্নেন্স। ই গভর্নেন্স মানে হচ্ছে যে আমাদের যত ধরনের সরকারি সেবা আছে, মানে সরকারি বেসরকারি যত ধরনের সেবা আছে, যত কিছু আছে, সব অনলাইনে আমরা করতে পারবো, মানে পে করতে পারবো, সেটা অ্যাক্সেস পাবো, সেটা ব্যবহার করতে পারবো। যেমন হচ্ছে যে ট্রেনের টিকিট কাটা, বাসের টিকিট কাটা, বিদ্যুৎ বিল দেওয়া, গ্যাসের বিল দেওয়া, তারপর হচ্ছে যে ওয়াইফাইয়ের বিল দেওয়া, যত কিছু হোক না কেন, বা মোবাইলে লেনদেন করা, জমির পর্চা পাওয়া, আমার জন্ম নিবন্ধন সনদ দরকার সেটা নেওয়া, ভোটার আইডি কারেকশন করা দরকার সেটা করতে পারো, এরকম। অথবা কোথাও আমি হচ্ছে যে কোনো ইনফরমেশন পেতে চাই, সেইটা করা। তারপরে আমি কোথাও হচ্ছে ভর্তি হতে চাই, সেই ফর্ম পূরণ করা, এইরকম বিষয়গুলো আর কি। ওকে, এটা হচ্ছে ই গভর্নেন্স, মানে হচ্ছে যে আমাদের যত ধরনের হচ্ছে যে কাজকর্ম আছে ওইটাকে ইলেকট্রনিক ব্যবস্থায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, এর মাধ্যমে কি হয়, মানে একটা স্বচ্ছতা রাখা সম্ভব যদি এটাকে সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব হয়। আচ্ছা, দেন ই সার্ভিসও বাংলাদেশ। ই সার্ভিসও হচ্ছে যে কিছুটা মিল পাই আমরা, যেমন হচ্ছে যে ওই যে বললাম ই টিকিট, মানে রেলের টিকিট, তারপরে হচ্ছে যে বাসের টিকিট, বিমানের টিকিট, জাহাজের টিকিট, এগুলা। তারপর ইলেকট্রনিক মানি ট্রান্সফার, এগুলা। জমির পর্চা দেওয়া, ই পুর্জি দেওয়া, বইয়ের হচ্ছে যে পাঠ্যপুস্তক, মানে আমরা যে বই পড়ছি সেই বইয়ের ডিজিটাল ভার্সন বা পিডিএফ কপি, এগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে যে স্বাস্থ্যসেবা, হ্যাঁ, এটাও হচ্ছে এর মধ্যে পড়বে। ওকে, সো তোমরা এখানে দেখে নেবে, এই যে এখানে দেওয়া আছে সিরিয়াল করে সবগুলাই দেওয়া আছে, যে তাহলে ই সার্ভিস ও বাংলাদেশের মধ্যে যে ই সার্ভিসে কী কী পড়তে পারে। মনে রাখবে ই পুর্জি, তারপরে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম বা ইএমটিএস, ই পর্চা সেবা, ই স্বাস্থ্যসেবা, রেলওয়ের ই টিকিটিং ও মোবাইল টিকিটিং, এরপরে হচ্ছে যে এই তো এই কয়টাই। নেক্সট ই কমার্স ও বাংলাদেশ। আচ্ছা, ই কমার্সটা কী জিনিস? ই কমার্সও ওই একই রকম, সেটা হচ্ছে যে আমরা যখন কি করি, কোনো ওয়েবসাইটে গিয়ে কোনো কিছু পারচেস করি, সেটাকেই ই কমার্স বলা হয়। তোমরা দারাজের ওয়েবসাইট দেখো, চাল ডালের ওয়েবসাইট দেখো, অথবা .com-এর ওয়েবসাইট দেখো, তাই না? এছাড়া অমুক তমুক .com-এর ওয়েবসাইট আছে, যারা বিভিন্ন রকমের বিভিন্ন কিছু সেল করে থাকে, ওটাই হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম। অর্থাৎ ইলেকট্রনিক কমার্স। তার মানে তুমি বাসায় বসেই কোনো কিছু কিনতে পারছো, তুমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারছো, বা তোমার বাবা মা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারছে, বা ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারছে, মানে ওই যে অনলাইন ট্রানজ্যাকশন যেটা। ওকে, আচ্ছা,
যেমন হচ্ছে তোমরা দেখবে যে ফেসবুক পেজ থেকে অনেকে কেনে, যদিও ওইটাকে ই কমার্স থেকে একটু আলাদা করে এফ কমার্স বা ফেসবুক কমার্স বলা হয়ে থাকে, বাট একই রকম প্রায় জিনিসটা। আচ্ছা, সো আমরা তাহলে কি সম্পর্কে জানলাম? এখন ই কমার্স সম্পর্কে আমরা জানলাম। ওকে, সো নেক্সটে কি আছে? নেক্সটে হচ্ছে যে নেক্সটে আছে আমাদের কর্মক্ষেত্র আইসিটি। হ্যাঁ, আজকে আমরা কর্মক্ষেত্র আইসিটি সম্পর্কে মানে এতটুকু জানবো। পরের ভিডিওতে আমরা সামাজিক যোগাযোগ ও আইসিটি আলোচনা করব। তো কর্মক্ষেত্র আইসিটিটা কী জিনিস? কর্মক্ষেত্রে আইসিটি বলতে যে আমরা যে কাজ করি, যে যে ধরনের কাজ করি, যে ধরনের কাজ আমাদের আছে, ওই কাজগুলোতে আইসিটিটাকে আরও বেশি হচ্ছে যে ইনক্লুড করা। এতে কী হবে? আইসিটি যদি আমরা ব্যবহার করি, মানে কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করে কাজকর্ম করলে আমাদের কাজের স্পিড বাড়বে, কাজের পরিধি বাড়বে, মানুষজন খুব দ্রুত আমাদের ইনফরমেশনগুলো পাবে, তাই না? অনেক কর্মক্ষেত্র সৃষ্টি হবে, তারপরে আমাদের কাজগুলো অনেক সহজ হবে। তোমরা এখন দেখবে যে সব জায়গাতেই, মানে ম্যাক্সিমাম জায়গাতে এখন যেটা হয়ে গিয়েছে যে তুমি কোনো কিছু কিনতে যাও, তোমাকে হচ্ছে ওরা কম্পিউটারে টাইপ করে একটা ভাউচার দিয়ে দিবে, বা তুমি ওদের ওই কম্পিউটারে বা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে যে কী কী আছে বা কী কী করা যেতে পারে। তারপর সব প্রতিষ্ঠানগুলোতে এখন বিভিন্ন রকমের সফটওয়্যার ব্যবহার করা হয় কাজগুলো করার জন্য। এছাড়াও এই যে আইসিটি নিয়ে অনেক ধরনের কাজ আছে, সেই কাজগুলো বিভিন্ন মার্কেট প্লেস আছে, ফ্রিল্যান্স মার্কেট প্লেস, সেখানে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, তারপরে এআই, তারপরে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে যে ওইটাকে কী বলে, প্রোগ্রামিং আছে আলাদা করে, অনেক অনেক বিশাল বিশাল বিষয় আছে। সেখানে প্রচুর পরিমাণ মানুষ, মানে আমাদের আর কি দেশের জনগণ কাজ করছে। তো এতে কি হচ্ছে যে যেহেতু ওই জিনিসগুলো আইসিটি বেসড, সো কর্মক্ষেত্রে আইসিটিটাকে আমরা ব্যবহার করতে পারছি এবং অনেক মানুষ এখন এটাতেই ঝুঁকে পড়ছে। ওকে, তো আজকে এই পর্যন্তই। তোমরা বাসাতে যেটা করবে যে এখানে যতগুলো বিষয় বললাম সেই বিষয়গুলো একটু মাথা খাট্টা বেগুলো নিয়ে, এবং এখানে যে রিডিংগুলো দেওয়া আছে, মানে এই যে বইতে যেটা দেওয়া আছে ওখানটায় চোখ বুলাবে, তাহলে একটা আইডিয়া পাবে। দেন নিজেদের মতো করে একটা হ্যান্ড নোট তৈরি করবে, পয়েন্ট পয়েন্ট করে, সেক্ষেত্রে ভালোভাবে লিখতে পারবে। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী যে অংশগুলো আছে সেগুলো দেখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে।